আজ আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3 জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট এই সাবজেক্টে ক্লাস 6-এর জল, স্থল এবং বাতাস এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলোর উত্তর নিয়ে সংক্ষেপে আলোচনা করব। দেখো, 1 নম্বর প্রশ্নে রয়েছে নিচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে উত্তরটি লেখো। এতে ক নম্বরে রয়েছে বাতাসে ধুলোর কণায় সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে বিচ্ছুরিত হলে আকাশের রং হয় নীল, সাদা, কালো, ধূসর। এই 4টি অপশান রয়েছে। আমরা জানি যে পৃথিবীকে ঘিরে যে বায়ুস্তর রয়েছে সেখানে প্রচুর পরিমাণে ধূলিকণা এবং জলকণা রয়েছে। তো দিনের বেলা এগুলোতে ধাক্কা খেয়ে সূর্যের যে আলো সেটা 7টা রঙে ভেঙে যায়, বেনি, আসহ, কলা, তোমরা এটা পড়েছ। এর মধ্যে নীল রং সব থেকে বেশি করে আকাশ জুড়ে বিচ্ছুরিত হয়, তাই এক্ষেত্রে আকাশের রং নীল দেখায়, তাহলে এক্ষেত্রে উত্তর হবে নীল। 1-এর ক্ষয়ে রয়েছে জলপ্রবাহ, বৃষ্টিপাত, ভৌমজল ও বাষ্পীভবন এদের যদি সঠিক ক্রমে লেখা যায় তাহলে যে প্রবাহ পথটি তৈরি হবে। দেখো, এক্ষেত্রে আমরা জানি যে যদি পৃথিবীতে কোনো অঞ্চলে জলপ্রবাহ থাকে সেখান থেকে সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়, বাষ্পীভবন হওয়ার পর সেখানে ঘনীভবন হয়, মেঘ তৈরি হয়, সেই মেঘ থেকে বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাত হওয়ার পর সেই জল ভূপৃষ্ঠে যদি কোনো ফাটল থাকে বা কোনো ছিদ্র থাকে সেখান দিয়ে পৃথিবীর অভ্যন্তরে প্রবেশ করে ভৌমজল হয়, সেই ভৌমজল আবার জলপ্রবাহ রূপে ফিরে আসে, আবার এইভাবে একটা জলচক্র সম্পাদিত হয়। তাহলে এক্ষেত্রে যে 4টি অপশান আছে তার মধ্যে দেখো প্রথম অপশানে রয়েছে জলপ্রবাহ থেকে বাষ্পীভবন, বাষ্পীভবন থেকে বৃষ্টিপাত, বৃষ্টিপাত থেকে ভৌমজল, ভৌমজল থেকে জলপ্রবাহ। দ্বিতীয় অপশানে আছে বাষ্পীভবন থেকে ভৌমজল, ভৌমজল থেকে বৃষ্টিপাত, বৃষ্টিপাত থেকে জলপ্রবাহ, জলপ্রবাহ থেকে ভৌমজল। 3 নম্বরে বৃষ্টিপাত থেকে বাষ্পীভবন, বাষ্পীভবন থেকে ভৌমজল, ভৌমজল থেকে বৃষ্টিপাত, বৃষ্টিপাত থেকে জলপ্রবাহ। আর 4-এ রয়েছে ভৌমজলের পরে বৃষ্টিপাত, তারপরে ভৌমজল, তারপরে জলপ্রবাহ এবং তারপরে বাষ্পীভবন। এই 4টে অপশানের মধ্যে প্রথম অপশান যেটি, অর্থাৎ জলপ্রবাহ থেকে বাষ্পীভবন, সেখান থেকে বৃষ্টিপাত, সেখান থেকে ভৌমজল, সেখান থেকে আবার জলপ্রবাহ, এটি হবে সঠিক উত্তর। এরপরে 2 নম্বরে রয়েছে দেখো অতি সংক্ষেপে উত্তর দাও। অতি সংক্ষেপে উত্তর দাওয়ের মধ্যে প্রথম প্রশ্ন রয়েছে বায়ুমণ্ডল বলতে কী বোঝো। দেখো, সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর যে বাইরের অংশ সেটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে আসতে থাকে ধীরে ধীরে। তখন বহু দিন ধরে যে প্রচুর জলীয় বাষ্প ঠান্ডা হওয়ার পর ঘনীভূত হয়ে মেঘ তৈরি হয়েছিল, সেখান থেকে অজস্র প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং সেই বৃষ্টির জল যখন পৃথিবীতে এসে পড়ে তখন পৃথিবীতে যে নিচু জায়গাগুলো ছিল, যে অবনমিত স্থানগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে ভরাট হয়, ভরাট হয়ে সাগর, মহাসাগর, পরবর্তীকালে বিভিন্ন হ্রদ, জলাশয়, পুকুর, পরবর্তীকালে নদী ইত্যাদি তৈরি হয়। এই সমগ্র পৃথিবীর যে বিশাল জলের ভাণ্ডার, সমস্ত কিছু নিয়ে নদ, নদী, জল সহ যে জলাশয়, হ্রদ, পুকুর, সাগর, মহাসাগর, উপসাগর সহ পুরো জলের যে অংশ, এই জলভাণ্ডার, তাকেই সংক্ষেপে এক কথায় বলা হয় বায়ুমণ্ডল। 2-এর ক্ষয়ে রয়েছে মহাদেশ সঞ্চারণ কাকে বলে। আমরা জানি যে আজ থেকে প্রায় 50 কোটি বছর আগে, এখন যেমন আমরা পৃথিবীতে 7টি মহাদেশ এবং 5টি মহাসাগর সম্পর্কে পড়ি, তখন কিন্তু পৃথিবীর মানচিত্রটা এরকম ছিল না। তখন এই 7টা যে মহাদেশীয় ভূখণ্ড সেগুলো প্রত্যেকটা মিলে একটা অখণ্ড স্থলভাগ বা স্থলভূখণ্ড রূপে বিরাজ করতো, যেটাকে বলা হতো প্যানজিয়া। আর এই প্যানজিয়াকে ঘিরে যে বিশাল জলভাগ বা জলখণ্ড, যে একটা বিশাল জলের যে আবরণ স্তর ছিল, সেটাকে বলা হতো প্যানথালাসা। এই প্যানজিয়া এবং প্যানথালাসাগুলো ধীরে 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 ভাঙতে শুরু হয়, টুকরো টুকরো হয়ে ভাঙতে শুরু করে, কোনোটা উত্তর দক্ষিণে, কোনোটা পূর্ব পশ্চিমে সরে যেতে থাকে। পৃথিবীর ভেতরে যে প্রচণ্ড তাপের ফলে গুরুমণ্ডলে পরিচলন স্রোত সৃষ্টি হয়, সেই পরিচলন স্রোতের ফলেই কিন্তু এই স্থলভাগ এবং জলভাগের যে জলভাগগুলো খণ্ড খণ্ড অংশ হয়ে একে অন্য থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা আলাদা করে এদিক ওদিক সরে যায়। এই একে অপরের থেকে সরে যাওয়ার যে পদ্ধতি,
এটাকেই বলা হয় মহাদেশ সঞ্চারণ। যে ভৌগোলিক প্রথম এই তত্ত্ব সম্পর্কে আলোকপাত করেছিলেন তিনি হলেন অ্যালফ্রেড ওয়েগনার। এরপরে 3 নম্বর প্রশ্নে আছে, দেখো তোমরা জানো যে মহাদেশগুলি বছরে 2 থেকে 20 সেন্টিমিটার করে সরে যায়। এরকমভাবে ক্রমাগত সরে যেতে থাকলে আরও 10 কোটি বছর পর পৃথিবীতে কি কি ঘটতে পারে বলে তোমার মনে হয়? ধরো আজ থেকে 50 কোটি বছর আগে পৃথিবীর মানচিত্র আজকের মতন ছিল না, আবার আজ থেকে 10 কোটি বছর পরও কিন্তু পৃথিবীর মানচিত্র আজকের মতন নাও থাকতে পারে। কারণ এই যে মহাদেশের সঞ্চারণ বা গতিশীলতা সেটা কিন্তু এখনও বর্তমান রয়েছে, এবং যদি এই ঘটনা ক্রমাগত চলতে থাকে তাহলে আমরা দেখব যে উত্তর এবং দক্ষিণ আমেরিকা সেটা কিন্তু আরও পশ্চিম দিকে সরে এসে এশিয়ার যে ভূখণ্ড, অর্থাৎ এশিয়া, এখন বর্তমানে এশিয়া এবং উত্তর আমেরিকা দুটো আলাদা ভূখণ্ড, তাদের মাঝখানে রয়েছে আটলান্টিক মহাসাগর, এবং এই যখন কিনা এটা সরতে আরম্ভ করবে তখন দেখা যাবে যে উত্তর এবং দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সরে এসে এশিয়ার ভূখণ্ডে ধাক্কা খাবে, আটলান্টিক মহাসাগরটা আরও বড় হয়ে যাবে, এবং প্রশান্ত মহাসাগর যে অংশটা বর্তমানে অবস্থান করছে সেই প্রশান্ত মহাসাগর বলে কিন্তু আর কিছু তার অস্তিত্ব থাকবে না, এবং আফ্রিকার যেটা পূর্ব দিক সেটা দেখবে আরও উত্তর পূর্ব দিকে, একটু উপরের দিকে সরে যাবে, এবং ভারতবর্ষের যে ভূখণ্ড তার সঙ্গে কিন্তু সেটা মিশে যাবে, জুড়ে যাবে, এবং আন্টার্কটিকা সহ অস্ট্রেলিয়া এগুলো আরও উত্তর দিকে সরে এরা পরস্পরের সঙ্গে কিন্তু মিশে যাবে। অর্থাৎ এশিয়া, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, আফ্রিকা, ওদিকে ইউরোপ সহ একটা ভূখণ্ড আবার এক জায়গায় যেরকম প্রথম দিকে ছিল সেরকম চলে আসবে, এবং এর মাঝখান থেকে কিন্তু প্রশান্ত মহাসাগরের যে অস্তিত্ব সেটা বিলুপ্ত হয়ে যাবে, আটলান্টিক মহাসাগর কিন্তু আরও বড় হয়ে যাবে। অর্থাৎ শুরুর দিকে যেরকম প্যানজিয়া এবং প্যানথালাসার আমরা স্বতন্ত্র অবস্থান দেখেছিলাম, এক্ষেত্রেও কিন্তু অনেকটা আকৃতিটা সেরকমই হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এরপরে 4 নম্বর প্রশ্নে রয়েছে, দেখো বিশ্ব উষ্ণায়ন কিভাবে ঘটে তা সংক্ষেপে ব্যাখ্যা করো। বিশ্ব উষ্ণায়ন বলতে এক কথায় বলতে গেলে দিনের পর দিন পৃথিবীর যে উষ্ণতা আস্তে আস্তে বেড়ে চলেছে সেটাকে আমরা বলি গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। প্রতিদিন বিভিন্ন যানবাহন থেকে এবং কলকারখানা থেকে প্রচুর পরিমাণে বিষাক্ত গ্যাস সেটা বাতাসে মিশছে, এবং এই গ্যাসগুলো পৃথিবীর চারপাশে এমনভাবে তারা ছড়িয়ে যাচ্ছে এবং একটা আবরণ তৈরি করছে, একটা আস্তরণ তৈরি করছে ছাতার মতন, যে আস্তরণটাকে ভেদ করে পৃথিবী যখন দিনের বেলা সূর্য থেকে তাপ নিয়ে গরম হয়, ঠিক তেমনি বিকেলের পর পৃথিবী কিন্তু সেই তাপটাকে আস্তে আস্তে ছাড়তে থাকে, সেটাকে বিকিরণ করতে থাকে। তো এই আস্তরণ তৈরি হয়ে যাওয়ার ফলে কিন্তু পৃথিবী থেকে বেরিয়ে যাওয়া যে তাপ সেটা কিন্তু আর বেরোতে পারছে না, সেটা কিন্তু আটকে যাচ্ছে, থেকে যাচ্ছে। স্বাভাবিকভাবে কি হচ্ছে যে পৃথিবী সংলগ্ন যে বায়ুস্তর তার কিন্তু উষ্ণতা দিনে দিনে বাড়ছে, এবং দিনের পর দিন এই উষ্ণতা বৃদ্ধি পাওয়ার যে ঘটনা সেটাকে আমরা বলবো বিশ্ব উষ্ণায়ন। এবং যত বিশ্ব উষ্ণায়ন হবে তত আমরা জানি যে 2 মেরু অঞ্চলে বরফ গলে যাবে, সমুদ্র জলতলের উচ্চতা বাড়বে, বন্যা হতে পারে, খরা হতে পারে, মরুভূমির প্রসার বৃদ্ধি পেতে পারে, তাপপ্রবাহ হতে পারে, শস্যহানি হতে পারে, দুর্ভিক্ষ হতে পারে, মহামারী হতে পারে, বিভিন্ন ধরনের রোগ ব্যাধির কিন্তু প্রকোপ বাড়তে পারে, এবং জলবায়ুরও একটা পরিবর্তন ঘটতে পারে। এবং তোমরা জানো যে আজকে মানে এখনকার যে পরিস্থিতি, যত দিন যাচ্ছে তত আমরা আমাদের ছোটোবেলায় আমরা দেখতাম যে সাধারণত স্কুলগুলোতে গরমের ছুটি কিন্তু জুন মাস থেকে শুরু হতো, কিন্তু এখন বর্তমানে যা পরিস্থিতি তাতে কিন্তু আমাদের মোটামুটি এপ্রিল মে মাস থেকে কিন্তু গরমের তীব্র দাবদাহের কারণে কিন্তু অনেক সময় গরমের ছুটি এগিয়ে আনা হয়। সেটা কিন্তু এই বিশ্ব উষ্ণায়নের একটা অন্যতম প্রভাব বা ফল হিসেবে আমরা ধরতে পারি। এরপরে 5 নম্বর প্রশ্নে আছে, দেখো বায়ুমণ্ডলের একটি উলম্ব চিত্র অঙ্কন করো যেখানে উচ্চতার উল্লেখ করে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বায়ুমণ্ডলের 4টি স্তরকে এবং স্তরগুলির যে অন্তর্বর্তী অঞ্চল সেটাকে দেখাতে হবে। তো এক্ষেত্রে দেখো বায়ুমণ্ডলের যে স্তরটা আমরা অঙ্কন করছি
সেখানে ভূপৃষ্ঠ সংলগ্ন যে স্তর, যেটা ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 18 কিলোমিটার উচ্চতা পর্যন্ত থাকে, সেটাকে আমরা বলি ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারে ঝড় ঝঞ্ঝা, এই ধরনের যে প্রাকৃতিক বৃষ্টি, এই ধরনের যে প্রাকৃতিক বিপর্যয়গুলো, দুর্যোগগুলো হয়, সেগুলো ঘটে, তাই এটাকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। এরপর মোটামুটি প্রায় 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে স্তর, সেটাকে আমরা বলি স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে জেট বিমান যাতায়াত করে। এখানেই রয়েছে ওজোন স্তর। এই ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝের যে মধ্যবর্তী সীমারেখা, সেটাকে আমরা বলছি ট্রপোপজ। এরপরে 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে অংশ, সেটাকে আমরা বলি মেসোস্ফিয়ার। অর্থাৎ মেসোস্ফিয়ার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের পরের অংশ। এই স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মাঝের যে সীমারেখা, সেটাকে বলছি স্ট্র্যাটোপজ। মেসোস্ফিয়ারের ওপরে অর্থাৎ 80 কিলোমিটারের ঊর্ধ্বের যে বায়ুস্তর, সেটাকে আমরা বলছি থার্মোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের মাঝে যে অন্তর্বর্তী সীমারেখা, সেটাকে বলছি মেসোপজ। অর্থাৎ শুরুতে একদম ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর হলো ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে ট্রপোপজ, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মাঝে স্ট্র্যাটোপজ, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের মাঝে মেসোপজ। এই গেল হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন যে প্রধান যে 4টি স্তর রয়েছে, তাদের অবস্থান এবং তাদের মধ্যবর্তী অংশ সম্পর্কে আলোচনা। ধন্যবাদ।